ওয়েট, তুমি 2026 ব্যাচ না? অনেক তো হয়েছে রিলস দেখা, সারাদিন শুধু শুয়ে বসে বসে রিলসই দেখতেছো। আর কত রিলস দেখবে? একটা অন্তত কাজের ভিডিও দেখো। এত হাজার হাজার রিলসের মধ্যেও যে আমার এই ভিডিওটা তোমার সামনে আসছে, এটাই তো তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেন জানো? তোমাদের কি মাথায় আছে যে আর মাত্র 2 মাস পরে, অর্থাৎ কুরবানি ঈদের পরেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা, তাই না? অর্থাৎ 2রা জুলাই থেকে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সারা বছর কিছু পড়াশোনা করে আসনি, এখন শেষ সময় চিন্তা করতেছো সারা বছর যেহেতু পড়াশোনা করে আসেনি, তাহলে যে 2 মাস আছে, এই 2 মাসেও পড়াশোনা করে কি আদৌ কোনো কামব্যাক দেওয়া সম্ভব? হ্যাঁ, কামব্যাক দেওয়া সম্ভব। আছে না তোমাদের অনেক ফ্রেন্ডস যে টেস্টে 2টা বা 3টা সাবজেক্টে ফেল করেছে? তুমি হয়তো অনেক বেশি সেফ ফিল করতেছো যে না, বোর্ড এক্সামে আমি তো ভালো এক্সাম করে, এক্সামটা ভালো হবে, আমার রেজাল্টও ভালো হবে। এতটা বেশি নিশ্চিন্ত থেকো না, নিজের ফ্রেন্ডদের কাছ থেকে শিক্ষা নাও। তোমার যে ফ্রেন্ডটা রেজাল্ট খারাপ করেছে বা টেস্টে ফেল করেছে 2-3 সাবজেক্টে, সেও হয়তো বোর্ড পরীক্ষায় একটা কামব্যাক দিতে পারে। হ্যাঁ, বাস্তব জীবনে এরকম অনেক ঘটনা আছে। তো ভিডিওটা তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট দেখতেছো, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। হতে পারে এই ভিডিওটাই তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও হয়ে যেতে পারে। এবং এছাড়াও এইচএসসি 27 ব্যাচের বা 28-এর যারা আছো, তোমরা আমার সঙ্গেই থাকো। ভিডিওটা দেখলে তোমরাও 26 ব্যাচের মতো এরকম মারা খাবে না। তো আসো তোমাদেরকে একটা গল্প শোনাই যে কিভাবে এই স্বল্প সময়ে একটা কামব্যাক দেওয়া যায়। সালটা 2020 যখন আমি আমার এসএসসি পরীক্ষা দিই, আমার একটা ফ্রেন্ড ছিল প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ গ্রামের একটা হাই স্কুলে পড়াশোনা করত। সে ছিল আবার সায়েন্স গ্রুপের, কারণ তার ফিউচার থেকে ইন্টেনশন ছিল একটু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থেকে, যে না আমি ওইগুলো নিয়ে একটু পড়াশোনা করবো ইন ফিউচার। ভালো কথা, স্টুডেন্ট খুব ভালো, খুব মেরিটোরিয়াস। সে সায়েন্সের গ্রুপে গেল এবং একটা ভালো রেজাল্ট করেও কিন্তু বের হয়ে আসলো। সে যখন এসএসসিতে জিপিএ 5 পেল, পরবর্তীতে সে চলে আসলো ঢাকা। সে ঢাকায় এসে ভর্তি হলো ঢাকার অন্যতম স্বনামধন্য একটা কলেজে, নটরডেমে। অনেক স্টুডেন্ট থাকে যারা গ্রামের অঞ্চলে থাকে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বা ওই দিকের বিভিন্ন স্টুডেন্টরা থাকে, ওদের একটা ড্রিম থাকে যে না, ঢাকায় গিয়ে আমি নটরডেমে ভর্তি হব, বা আমি রাজকুত্তরা মডেল কলেজ বা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এই সব কলেজগুলো তাদের জন্য ওয়ান কাইন্ড অফ ড্রিম থাকে আর কি। সো আমার সেই ফ্রেন্ডেরও ড্রিম ছিল যে সে এনডিসিতে পড়বে, এবং আল্লাহর রহমতে সে এনডিসিতে চান্সও পেয়ে যায়। কিন্তু মূল খেলাটা শুরু হয় তার ঢাকায় আসার পর থেকে। এই যে উঠতি বয়স, বয়সন্ধিকাল চলতেছে, এই সময় কি সবার মাথাটা একটু বিগড়ে যায়। এটা স্বাভাবিক একটা স্টুডেন্টের। আমরা 18 বছর বয়স কবিতা পড়ে এসেছি, আমরা সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা পড়েছি। ওইখানে বলেছিল যে এই যে বয়সটা, এই বয়সের 2টা দিক, একটা ইতিবাচক দিক আর একটা হচ্ছে নেতিবাচক দিক। কিন্তু আমার ফ্রেন্ড সে কি করেছে, যত কিছু নেগেটিভ করা যায় সব কিছু ওর চুম্বকের মতো টানছে। আমরা একটা কথাই বলি যে নেশা নারী প্রেম, নেশা নারী প্রেম, এই তো এই সবগুলোই যথেষ্ট একজনের জীবন ধ্বংস করার জন্য। তো ও ঢাকায় এসে দেখা যায় কি, ওর যারা কোম্পানি ছিল, দ্যাট মিনস হচ্ছে ওর সঙ্গী সাথী, ফার্স্ট অফ অল ফ্রেন্ড সার্কেলটা ওয়াইসলি চুজ করতে পারে নাই। যত বখাটে বাচ্চা কাচ্চা ছিল আশেপাশে যেখানে থাকতো আর কি, তাদের সঙ্গে মিশে মিশে সে কি করলো, সে নিজেও একটা বখাটে হয়ে গেল, নেশা করা শুরু করলো হালকা পাতলা এগুলা। সাথে সাথে সে মেয়ের সাথেও রিলেশন করা শুরু করে, প্রেম করা শুরু করে। ওভারঅল দেখা গেল কি, সময়টা শুরুর দিকে ভালোই চলছিল, বেশ এনজয় করতেছিল টাইমটা। কিন্তু পরবর্তীতে যখন টেস্ট এক্সাম চলে আসলো, মোস্ট সারপ্রাইজিংলি 4 সাবজেক্টে ফেল করলো। 4 সাবজেক্টস। টেস্টে যে বেচারা 4 সাবজেক্টে ফেল করে, তাকে কি আর এনডিসি অ্যালাউ করে বোর্ড এক্সামের জন্য? এটা আমরা জানি যে নটরডেমে কিন্তু 4টার বেশি সাবজেক্টে ফেল করলে তাকে বোর্ড এক্সামে অ্যালাউ করে না। এখন কি করতে হবে তাকে? তাকে অবশ্যই টিসি দিয়ে দিয়েছে। তাকে যখন টিসি দিয়ে দেয়, তখন তার পিতা মাতা সবাইকে সংবাদ দেওয়া হয়। ওর বাপ মারে যা বলছিল যে আব্বা আমার তো এই অবস্থা, ও তার বলে নাই যে কেন, কারণগুলো তার বলতে পারে নাই। শুধু বাবা মাকে বলছে যে আব্বা বা আম্মা আমার টেস্টে রেজাল্ট এই আসছে, এখন আমাকে তার কলেজে রাখবেন, আমাকে টিসি দিবে, আমি আর বোর্ড এক্সাম দিতে পারবো না। এত সুন্দর একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট যে সায়েন্সে এসএসসিতে জিপিএ 5 পেলেও সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে, সে সায়েন্স থেকে যখন এখানে আর্টসে আসে, সে কিন্তু সায়েন্সে ছিল না। সে পরবর্তীতে, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখি কি, আমার ফ্রেন্ডসরা আরও অনেকেই ছিল সায়েন্স থেকে, তারা ওই যে প্র্যাকটিক্যালের নম্বরটা আছে, সহজে জিপিএ 5 পাওয়া যায়, এই আশায় জিপিএ 5 নিয়ে আর্টসে ট্রান্সফার হয়ে যায় এইচএসসিতে। এরপরে চলে আসে তারা অ্যাডমিশন, অর্থাৎ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তাদের জন্য আর্টসে বা বি ইউনিটগুলো একটু বেশি প্রেফারেবল আর কি।
তো সেই ক্ষেত্রে সেও এখানে আর্টসে আসলো। এখন তার বাপ মা যখন কলেজে আসে আর কি, প্রিন্সিপাল তো তাকে আর কখনো অ্যালাউ করবে না, যত মুচ লেখা হোক যাই হোক কোনো কিছুতেই আর অ্যালাউ করা হয় না। এখন কি করবে? একটা বছর জীবন থেকে যদি হারায় যায় একটা স্টুডেন্টের, জব মার্কেটে সে পিছায় যায়, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, চারিপাশের আত্মীয় স্বজন, পিতামাতা, নিজের পরিবারের লোকজনের কাছেই তার কোনো আর অ্যাপ্রিসিয়েশন থাকে না, তারা তাকে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে চায় না। সে ঢাকা থেকে আবার গ্রামে চলে আসে, আবার সেই প্রত্যন্ত গ্রামে। এই গ্রামে এসে তার পিতামাতা তাদের কাউন্সেলিংয়ে থাকে, আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে তাকে একটু গাইডলাইন দিতে থাকে যে ভাই দয়া করে একটু পর। নেশা, নারী, প্রেম অনেক করা হয়েছে ঢাকা শহরে। ঢাকা শহরে আর মজা নেওয়ার কোনো স্কোপ নাই, কারণ জীবন তো প্রায় এখন শেষের দিকেই বলা যেতে পারে। লাইফটা একেবারে হেল হয়ে গেছে। একটা স্টুডেন্ট যেই সিচুয়েশনে পড়ছে সেই জানে যে তার জন্য আসলে এই স্টেজটা কতটা স্ট্রাগলিং। সে গ্রামে চলে আসে, গ্রামে এসে আঙ্কেল আর আন্টি তাদের কাউন্সিলিংয়ের মধ্যে থাকে, তারা প্রতিনিয়ত তাকে গাইড করতে থাকে। এই সকল জিনিসপত্রগুলো থেকে সে একটু দূরে থাকে, অন্তত নিজ বাপ মার কথা, তো তাদের বাবা মার মুখের দিকে তাকায় হইলেও তার আল্লাহ কি জানে তার একটা মানে সুদৃষ্টি হয়েছে আর কি, তার একটা সুনজর পড়ছে সৃষ্টিকর্তার। তার ওই সকল দিক থেকে সে এখন চলে আসছে পিতামাতার মান সম্মানের জন্য, নিজের ইজ্জত রক্ষার জন্য হইলেও সে ডিসাইড করলো যে না, টেস্টে যেহেতু আমি ফেল করছি, আমি বোর্ড এক্সামে একটা কামব্যাক দিব। এই কথাটা এই জন্যই বললাম যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো, টেস্টে হয়তো ফেল করেছো, একেবারে ডিপ্রেসড, এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট হয়তো বোর্ডে অ্যালাউ করবে, কিন্তু এই যে একটা প্যারা বা টেনশন যে আদৌ কি এই সাবজেক্টে বোর্ডে আমি ভালো রেজাল্ট করতে পারবো, এইটা অনেকে আবার রিয়েল লাইফে যদি কারো লাইফের সাথে এটা মিলে যায়, আই এম রিয়েলি সরি, আসলে যাদের সঙ্গে মিলে গেছে তাদের জন্য একটা শিক্ষণীয় এর বিষয়টা হতে পারে যে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। বা যারা টেস্টে মোটামুটি কোনো রকমভাবে পাস করছো এবং চিন্তা করতেছো যে না, বোর্ডেও এভাবে আমি লিখে দিয়ে আসলে পাস করে যাবো, ভালো রেজাল্ট করে ফেলবো, এতটাও কিন্তু সোজা না। বোর্ড এক্সামের প্রশ্ন কিন্তু এবার যথেষ্ট কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে, সো প্রিপারেশনটা সেইভাবেই নিতে হবে। আবার সে গল্পে চলে যায়, দেখো এই গ্রামে এসে যখন সে আবার নতুন করে স্ট্রাগল করতেছে, নতুন করে স্ট্রাগল শুরু করে, নিজের সাথে নিজে স্ট্রাগল করে যে না, আমি এখন ভালো মতো পড়াশোনা করব, আমার হাতে 2-3 মাস যতটুকু সময় আছে, আমি বোর্ডে একটা ভালো রেজাল্ট করব। শেষ পর্যন্ত দেখা গেল কি এইচএসসিতে এসে সে 4.90 পেল। শুরুর দিকে যখন সে এসএসসিতে পড়াশোনা করতো, সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করতো, ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছিল। মাঝখানে টেস্টে করলো ফেল। অ্যাট লাস্ট এইচএসসিতে তার যে পরিশ্রম ছিল, আমার মনে হয়েছে যে না, আমার ফ্রেন্ডের অ্যাটলিস্ট এইচএসসিতেও জিপিএ 5 পাওয়ার উচিত ছিল, কিন্তু কোনো একটা কারণে হয়তো যাই হোক সে পায়নি। তবে টেস্টে যে বান্দা 4 সাবজেক্টে ফেল করে, সে কি আদৌ এইচএসসিতে পাশ করবে, এই চিন্তাটা তো তার পিতামাতাও করে নাই, বা আমিও কখনো চিন্তা করতে পারি নাই যে আমার ফ্রেন্ড আদৌ এই রেজাল্টটা করবে, তাই না? সে সবাইকে চমকে দিয়ে 4.90 এই রেজাল্টটা করলো। যার পাশ করাই দুঃসাধ্য, সে যদি সামান্য এই অল্প কিছু সময় পড়াশোনা করে এত ভালো একটা রেজাল্ট করতে পারে, যদিও জিপিএ 5টাকে আমরা ভালো রেজাল্ট করি, বাট ওই স্টেজ থেকে উঠে এসে, ওই মেন্টাল প্রেশার থেকে বের হয়ে এসে যে 4.90 রেজাল্টটা করছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রচুর পরিশ্রম, একটা সাধ্য, সে প্রচুর অধ্যবসায়ী, সে অনেক পরিশ্রম করছে। এবং অ্যাট লাস্ট আজকে ডিইউ যে বি ইউনিট, মানবিকের জন্য যে বি ইউনিটটা রয়েছে, সে সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম বা সমাজ কল্যাণ নামে একটা সাবজেক্ট আমরা চিনি আর কি, এখানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার যেটাকে বলা হয়, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণ। এই সমাজ কল্যাণ ইনস্টিটিউটটা আছে, ওই ইনস্টিটিউটে হচ্ছে সে বর্তমানে পড়াশোনা করতেছে। তাহলে মাঝখানে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল যে ইস্যুটা ছিল আর কি, তার জীবনের একটা উত্থান পতন বলা যেতে পারে, এই সময়টা তার ভাগ্য ডিসাইড করবে, এই ফেজটাই আর কি। এই ফেজেই সে কি করছে, ইন্টারমিডিয়েটে তার সুন্দর ভবিষ্যৎটা সে নষ্ট করছে। নষ্ট করে সে নেশা, নারী, প্রেম, আরও বখাটে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে অ্যাডিক্টেড হয়ে নিজের ফিউচারটা প্রায় ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু তারপরেও কিন্তু সে একটা কামব্যাক দিছে। তো আমি সব সময় বলি, হতাশ হওয়া যাবে না, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট টু ইয়োরসেলফ। সব সময় নিজের প্রতি অনেস্ট থাকো, সব সময় নিজের প্রতি সৎ থাকো। একটা মানুষকে তার নিজের চাইতে ভালো আর কেউ জানে না। আমাকে আমার চাইতে আর কেউ ভালো জাজ করতে পারবে না, কারণ
বাইরের যে সকল মানুষরা আমাকে জাজ করবে তারা হয়তো আমার আচার আচরণ, কথাবার্তা, বাচনভঙ্গি অথবা ড্রেস আপ দিয়েই তারা আমাকে জাজ করবে, কিন্তু আমার মনের মধ্যে কি রয়েছে, আমার কোথায় ল্যাগিংস রয়েছে বা আমি কোন বিষয়ে পারদর্শী, সেটা শুধুমাত্র আমি নিজেই জানতে পারি। নিজেকে একটু প্রশ্ন করো তো। অনেক সময় তো আমরা টিচারকে প্রশ্ন করি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করি, কখনো কি আমরা একটু সময় বের করে নিজেকে প্রশ্ন করেছি যে আমার কি অবস্থা, আমি কি করব? একটু নিজেকে বুকে হাত দাও, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো যে আমার তো 2 মাস পরে পরীক্ষা, আমার কি প্রিপারেশনটা ভালো, আমি কি আদৌ বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো? আমি জানি এগুলো তোমাদের কাছে হয়তো সস্তা মোটিভেশন মনে হতে পারে, তোমরা অনেকে স্কিপ করে যাবে এই ভিডিওটা, অনেকে হয়তো স্ক্রল করে অলরেডি চলে গিয়েছো, দেখবে না, কিন্তু বিশ্বাস করো এটাই হচ্ছে একটা রিয়েলিটি চেক। এই ভিডিওটা যারা স্কিপ করছে তারাই রিয়েলিটি চেক খাবে। আমি যেটা বলছি এটা কোনোভাবেই জাস্ট গদগদা মোটিভেশনাল ভিডিও হতে পারে না, এটা রিয়েল লাইফ থেকে আমি নিজে দেখছি ছেলেটার স্ট্রাগল। আমার ওই ফ্রেন্ডটা প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে 2022-এ এসে, যে তার কি একটা অবস্থা হয়েছে, যে 2022-এ আমাদের ইন্টারমিডিয়েট ছিল আর কি। তো সবসময় নিজের প্রতি সৎ থাকো, নিজের প্রতি নিজে কখনো অন্যায় করো না, অবিচার করো না, ইনজাস্টিস করো না। নিজেকে জিজ্ঞাসা করো যে আমার কি অবস্থা। 2 মাস পরে তুমি নিজের রেজাল্ট শিটে নিজের নম্বরটা কি দেখলে তুমি খুশি হবে, নিজেকেই প্রশ্ন করো। তুমি অ্যাডমিশন টেস্টে কোথায় নিজেকে দেখলে খুশি হবে, তুমি নিজেকে নিজেই একটু প্রশ্ন করো না। প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেই উত্তরটা কি আদৌ তোমার পক্ষে অর্জন করা সম্ভব এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে? যে পরিমাণ তুমি রিলস স্ক্রল করতেছো, পড়াশোনা করতেছো না, আজে বাজে বখাটে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করতেছো, এই সময়টা যদি তুমি নষ্ট না করে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, তাহলে কি একটা ভালো ফলাফল করা সম্ভব হবে না তোমার জন্য? তা আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, যাদের সামনেই বোর্ড পরীক্ষা HSC 26 ব্যাচের, তোমরা ভেঙে পড়ো না। টেস্টে যাদের খারাপ হয়েছে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, যাদের ভালো হয়েছে তোমাদেরকেও অভিনন্দন জানাই। তারপরও তোমরাও কিন্তু একটু মানে কি বলে গা ঢিলেমি দাও না, একটু ঢিলেমি করো না। বোধ যাদের টেস্টে ভালো হয়েছে বা খারাপ হয়েছে সবাই আবার পুনরুদ্যমে নতুন করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াশোনা শুরু করো। প্রায় আজ থেকে 1 মাস আগে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিয়েছিল, দেখতে দেখতে 1 মাস সময় চলে গিয়েছে। শেষের এই যে 2রা যে জুলাইতে পরীক্ষা, মাঝখানে যে 2 মাস, মাঝখানে আবার কুরবানি ঈদ চলে আসবে, ঈদের ওইখানে প্রায় 1 সপ্তাহ থেকে 15 দিন মতো সময় নষ্ট হবে, অনেক স্টুডেন্ট পড়তে পারবে না। তো এই সময়টার আগে এই যে মাঝখানে যে সময়টা আছে হাতে হয়তো 20 দিন মতো, এই 20টা দিন তুমি একটু পড়ো না, প্রতিদিন প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টগুলো পড়ো, প্রতিদিন বাংলা, ইংলিশ, ICT সাবজেক্টগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাহলে দেখা যাবে কি নিজের ভুলগুলো সম্পর্কে নিজে জানতে পারবে এবং সেই ভুলগুলো সংশোধনের মাধ্যমে পরীক্ষার হলেও কিন্তু একটা ভালো রিপ্রেজেন্টেশন তুমি করতে পারবে তোমার খাতায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লাস্ট সময়ে সব চ্যাপ্টার পড়তে না যাওয়া, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বাছাই করে পড়বে এবং প্রতিটা চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসে থাকে বেসিক্যালি সেই কর্নারগুলো পিক করে ওইখান থেকে যদি আমরা একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারি তাহলে আমাদের আর দুশ্চিন্তার কোনো কিছু থাকে না। এবং এইখানেই কিন্তু আমরা একটা কাজ করে দিয়েছি যে আমার আর্টস কমের যেই আর্টসের এবং কমার্সের যে গ্রুপের বান্ডেল কোর্সটা রয়েছে, পাশাপাশি কিন্তু আমাদের লজিক, সাইকোলজি, ইকোনমিক্সের মাইক্রো কোর্সগুলোও রয়েছে। সেখানে কিন্তু আমরা এইভাবেই তোমাদের সামনে ক্লাসগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। সেখানে আমরা চেষ্টা করেছি যে টাইপ ভিত্তিক যে ক্লাসগুলো, টপিক অ্যানালাইসিস করে দেওয়া এবং কনসেপ্ট ক্লিয়ার করা, এই যে 3টা ফেজ, এবং অ্যাট লাস্ট গিয়ে আমরা সিকিউ এবং MCQ সলভিং এর মাধ্যমে একটা চ্যাপ্টার শেষ করে থাকি। এছাড়াও তোমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। তো 2 মাসেও তোমাদের দ্বারা ভালো ফলাফল করা সম্ভব এবং আমরা চাই তোমাদের ভালো ফলাফলের সঙ্গী হিসেবে সবসময় তোমাদের সাথে থাকতে, কারণ আর্টস কম শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় তোমাদের সাথে ছিল এবং ইনশাল্লাহ ইন ফিউচারেও তোমাদের সঙ্গে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ সকলকে, and always try to be honest to yourself. Thank you.